নমস্কার। আজকে আমরা যে টপিকটি নিয়ে বা যে নোটটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভারতের জলবায়ুর বৈচিত্র্যের কারণ কি। এই যে সারা ভারতবর্ষ আছে, সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু আমরা একই রকম জলবায়ু দেখি না। কোনো জায়গায় বৃষ্টিপাত বেশি হয়, কোথাও বৃষ্টিপাতের পরিমাণ কম, কোথাও গরম বেশি, কোথাও গরম কম। এগুলো বিভিন্ন কারণে হয়ে থাকে। এর কারণে বিভিন্ন সময় বিভিন্ন ঋতু দেখতে পারি আমরা। তাই এই নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় যে ভারতের জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলো কি। এই যে ভারতবর্ষের ছবি দিয়েছি আমরা, এই ডান দিকে যে ছবিতে আছে মোটামুটিভাবে ভারতবর্ষ এরকমই দেখতে। মাঝখানটি মালভূমি, দেখুন যে উঁচু জায়গাগুলো, কোথাও পাহাড় পর্বত, কোথাও মালভূমি। উত্তর দিকে দেখুন পর্বত, হিমালয় পর্বতমালা। পূর্ব দিকে দেখুন আবার এদিকে পর্বতমালা অবস্থিত। এইভাবে সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু কোথাও সমভূমি, কোথাও মালভূমি, কোথাও উচ্চভূমি বিরাজ করছে। এগুলোর উপরেও কিন্তু আমাদের ভারতবর্ষের জলবায়ু কিন্তু নির্ভর করে। তাহলে চলুন শুরু করছি। আজকের প্রশ্ন হচ্ছে ভারতের জলবায়ুর বৈচিত্র্যের কারণ। শুরু করছি। ভারত ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ার জন্য বিশাল বিস্তৃতির জন্য ভারতের জলবায়ু বৈচিত্র্যময়। তাহলে ভারতবর্ষ একদিকে ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় ভারতবর্ষ একটি বিশাল ভূখণ্ড। সেহেতু এই সব জায়গায় আমরা বিভিন্ন রকমের জলবায়ু দেখতে পারি। ভারতে মৌসুমি বায়ুর প্রভাব সবথেকে বেশি লক্ষ্য করা যায়, তাই ভারতকে মৌসুমি জলবায়ুর দেশও কিন্তু বলা হয়। তাহলে ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ কিন্তু বলা হয়। এটা শর্ট প্রশ্ন আসে অনেক সময়। ভারতবর্ষের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? এক নম্বর হলো ঋতু পরিবর্তন। তাহলে ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো ঋতু পরিবর্তন। আমাদের 6টি ঋতু থাকলেও আমরা প্রধানত ভারতবর্ষে 4টি ঋতু দেখতে পারি: শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং শরৎকাল। এই 4টা যে কাল আছে বা ঋতু আছে, এই ঋতু 4টি কিন্তু আমরা ভালো মতো লক্ষ্য করতে পারি এবং তাদের অনবরত প্রভাব আমাদের কিন্তু জলবায়ুতে দেখতে পারি। 2 নাম্বার, মৌসুমি বায়ুর প্রভাব। গ্রীষ্মকালীন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং শীতকালীন উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রবাহের প্রভাবে ভারতের ঋতু পরিবর্তন হয়। একটি জিনিস মনে রাখবেন, বায়ুর কোন দিক থেকে কোন দিকে যায় তার উপর নির্ভর করে কিন্তু বায়ুর নামকরণ হয়। তাহলে এখানে কি বলছে? আর উপরটা হলো ম্যাপে দেখুন, উপরটি হচ্ছে উত্তর, নিচটা হচ্ছে দক্ষিণ, ডান দিকটা হচ্ছে পূর্ব, বাঁ দিকটা হলো পশ্চিম। তাহলে এখানে কি বলছে? গ্রীষ্মকালীন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বলতে এখানে এই দক্ষিণ এই সাইড, পশ্চিম এই সাইড, তার মানে আরব সাগরের এই সাইডটি, এই সাইড থেকে মৌসুমি বায়ু, এটি কিন্তু গ্রীষ্মকালে এই সাইড থেকে মৌসুমি বায়ু ভারতবর্ষে প্রবেশ করতে আমরা দেখি। এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ু। উত্তর পূর্ব মৌসুমি বায়ু বলছে, তাহলে উত্তর পূর্ব দিক কোনটা? এই নেপালের এই সাইডটি বা চীনের যে তিব্বত, এখানে হিমালয় পর্বতমালা আছে। এখানে যেহেতু নেপালের ভিতর দিয়ে হিমালয় পর্বতমালাগুলো গেছে, এখান থেকে আমরা হাইড করে দিয়েছি। এই বাদিকে চিত্রটায় দেখতে পাচ্ছেন যে এখানে যে নেপাল আছে, এই নেপালের মধ্য দিয়ে যে হিমালয় পর্বতমালা গেছে, এই সাইডটির কথা বলা হয়েছে। এই উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে ঋতু পরিবর্তন হয়। মৌসুমী বায়ুর দ্বারা প্রভাবিত হয় ভারতকে অন্তঃমৌসুমী বায়ুর দেশ বলা হয়। গ্রীষ্মকালে ভারতে মৌসুমী বায়ু যে দিক থেকে আসে, শীতকালে ঠিক তার বিপরীত দিক থেকে প্রবাহিত হয়। এখনই তো দেখলাম আমরা আরব সাগর থেকে গ্রীষ্মকালে মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করতে দেখছি, আর শীতকালে আমরা উল্টো দিক থেকে দেখছি। 3 নাম্বার, চরম ভাবাপন্ন জলবায়ু।
উত্তর ভারতের জলবায়ু দক্ষিণ ভারতের জলবায়ুর তুলনায় অনেক বেশি চরম ভাবাপন্ন, অর্থাৎ উত্তর ভারতের শীত ও গ্রীষ্ম দুটোই খুব তীব্র। উত্তর ভারত, এই এই সাইডটিকে উত্তর ভারত বলা হচ্ছে। এই সব জায়গায় কি হচ্ছে, শীত এবং গ্রীষ্ম দুটোই কিন্তু খুব বেশি, মানে খুব তীব্র, মানে খুব বেশি। তাপমাত্রার বৈশিষ্ট্য, গ্রীষ্মকালীন ভারতের তাপমাত্রা 35 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়ে থাকে এবং শীতকালে গড় তাপমাত্রা 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসে। এটা কিন্তু গড়ে বলা হচ্ছে। ভারতবর্ষের তাপমাত্রা কিন্তু 35 ডিগ্রির থেকেও অনেক বেশি এবং এই 10 থেকে 15 ডিগ্রির থেকেও কিন্তু অনেক কম। কিন্তু আমরা যখন গড় বলবো তখন সারা ভারতবর্ষে সেই সময় গড় তাপমাত্রা বিবেচনা করে আমরা দেখি 35 ডিগ্রি সেন্টিগ্রেড হলো গ্রীষ্মকালে এবং 10 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে শীতকালে তাপমাত্রা থাকে সারা ভারতবর্ষ জুড়ে। তবে উত্তর ভারতের জলবায়ু দক্ষিণ ভারতের তুলনায় অনেক বেশি চরম ভাবাপন্ন। উত্তর ভারতে শীত এবং গ্রীষ্ম দুটোই খুব তীব্র, শীতকালে পার্বত্য অঞ্চলে তুষারপাত হয়। দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে একটু চরম ভাবাপন্ন, কারণ দক্ষিণ ভারতে আমরা যে দুটো সাগর আছে, তিনটি সাগর আছে বলতে গেলে, আরব সাগর, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর। এই ভারত মহাসাগর, আরব সাগর, এই সব জায়গা থেকে প্রচুর পরিমাণে বায়ু প্রবাহিত হয়, জলীয়বাষ্প প্রবাহিত হয় আমাদের ভারতবর্ষের দিকে। সেই জন্য কিন্তু এই সব জায়গার তুলনামূলকভাবে ওয়েদার কিন্তু একটু ভালো, মানে শীতের সময় কম শীত, গরমের সময় কম গরম। 5 নাম্বার, বৃষ্টিপাতের পার্থক্য। আমাদের কিন্তু বর্ষার সময় কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে একই সময়ে একইভাবে কিন্তু বৃষ্টিপাত হয় না। তার কারণ কিন্তু আমাদের ভারতের ম্যাপ। এখানে দেখবেন মাঝখানটি দেখবেন মালভূমি অঞ্চল, আর এদিকে পার্বত্য অঞ্চল এবং এই সাইডগুলো কিন্তু সমভূমি অঞ্চল। তাহলে ভারতবর্ষে বৃষ্টিপাত যখন ঢোকে, মৌসুমী বায়ু যখন ঢোকে আরব সাগরের মধ্য থেকে, তখন কিন্তু এখানে যে পাহাড় পর্বতগুলো আছে এখানে কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে এখানে বৃষ্টিপাত ঘটায়, আর উল্টো দিকে কিন্তু বৃষ্টিপাত হয় না। এখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি, দেখুন। বৃষ্টিপাতের পার্থক্যে কি বলা হচ্ছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতে সর্বাধিক পরিমাণে বৃষ্টিপাত হয়, আর উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে শীতকালে প্রায় শুষ্ক থাকে। কেবলমাত্র তামিলনাড়ুর উত্তর পূর্ব দিকে শীতকালে সামান্য বৃষ্টিপাত ঘটে। করমণ্ডল উপকূল যেটাকে বলে, ভারতবর্ষের করমণ্ডল উপকূলে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয়। যখন মৌসুমী বায়ু ভারতবর্ষে ঢোকে তখন একবার বৃষ্টিপাত ঘটায়, এবং যখন মৌসুমী বায়ু যখন ভারত থেকে চলে যায় তখন কিন্তু আবার সামান্য বৃষ্টিপাত ঘটায়। সেটা যখন চলে যায় তখন শীতকাল। ভারতে মোট বৃষ্টিপাতের 84% বর্ষাকাল, 13% শরৎকাল এবং 3% শীতকালে সংঘটিত হয়। আর এই বৃষ্টিপাত এবং উষ্ণতা নির্ভর করে আমাদের সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের উপর। আর ভারতবর্ষে যে মৌসুমী বায়ু প্রবেশ ঘটে ঠিক উত্তরায়ণের কারণেই ঢোকে। যখন ভারতবর্ষ থেকে মৌসুমী বায়ু চলে যায় তখন দেখবেন সেই সময়টা আস্তে আস্তে কিন্তু আমাদের সূর্যের কিন্তু দক্ষিণায়ন কিন্তু ঘটছে। 6 নম্বর, বৃষ্টিপাতে অসম বন্টন। বৃহৎ দেশ ভারতবর্ষের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের ব্যাপক তারতম্য দেখা যায়। যেমন উত্তর পূর্ব ভারতে আসাম, মিজোরাম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কেরালা উপকূলে ভারতের সর্বাধিক বৃষ্টিপাত ঘটায়, 250 সেন্টিমিটারও বেশি বৃষ্টিপাত ঘটায়। ভারতের মৌসুমীরাম ভারত তথা বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। অন্যদিকে রাজস্থানের মরু অঞ্চল, লাদাখ অঞ্চল বছরে 20 সেন্টিমিটারও কম বৃষ্টিপাত হতে আমরা দেখি। এটার কারণ হলো, দেখুন ভারতবর্ষের যে ম্যাপ, এটা কিন্তু দেখুন মাঝখানে পাহাড়, এদিকে পাহাড় বেষ্টন করে আছে। তাহলে এই যে ভারতের ভূভাগ, এই ভারতের ভূভাগের উপরে নির্ভর করেই কিন্তু
কোথায় বৃষ্টিপাত বেশি হবে কোথায় কম হবে তা নির্ভর করে। 7 নম্বর, খরা ও বন্যার প্রাদুর্ভাব। ভারতের বেশিরভাগ বৃষ্টিপাত মৌসুমী বায়ুর প্রভাবে হয়ে থাকে, কিন্তু এই মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাবর্তন অত্যন্ত অনিশ্চিত। তাই যে বছরে মৌসুমী বায়ুর আগমন নির্দিষ্ট সময়ের আগে এবং প্রত্যাবর্তন পরে ঘটে, অর্থাৎ মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত বেশি সময় ধরে সম্পন্ন হয়। যদি আগে আসে মৌসুমী জলবায়ু, তার মানে বৃষ্টিপাত আগে শুরু হবে, তাহলে সে বছর কিন্তু ভারতবর্ষে বন্যার পরিস্থিতির সৃষ্টি হবে। আবার ভারতবর্ষে যে বছরগুলো মানে যে সময় মৌসুমী বায়ু ভারতবর্ষে প্রবেশ করার কথা সেই সময় প্রবেশ না করে যদি পরে প্রবেশ করে, তাহলে কি হবে? সেই সময় কিন্তু বৃষ্টিপাতের অভাবে আমাদের কিন্তু চারিপাশ শুষ্ক প্রকৃতির হয়ে যাবে এবং খরার সৃষ্টি হবে। 8 নম্বর, হিমালয় পর্বতের প্রভাব। মৌসুমী বায়ুর প্রভাব বিস্তারে হিমালয় পর্বতের গুরুত্ব অপরিসীম। আগমনকারী মৌসুমী বায়ু কোন দিক থেকে আসে? এই দক্ষিণ পশ্চিম দিক থেকে, আরব সাগরের এই পাশ থেকে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে সমগ্র ভারতে বৃষ্টিপাত ঘটায়। এই যে হিমালয় পর্বতমালা, তাহলে মৌসুমী বায়ুগুলো যখন এই পাশ থেকে ঢুকবে, প্রথমত এই পাশে যে পশ্চিম ঘাট পর্বতমালা আছে এখানে বাধাপ্রাপ্ত হবে। তারপর এদিক দিয়ে ঢুকে যখন ভারতবর্ষে মূল ভূখণ্ডে ঢুকে গিয়ে এই হিমালয় পর্বতমালায় বাধাপ্রাপ্ত হবে, কারণ হিমালয় পর্বতমালা অনেক উঁচু। সেহেতু মৌসুমী বায়ু এই হিমালয় পর্বতমালায় বাধাপ্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে কী হবে? এই সাইডে প্রচণ্ড বৃষ্টিপাত ঘটাবে উত্তর ভারতে। তবে যখন ফিরবে তখন আরও বৃষ্টিপাত ঘটাবে মৌসুমী বায়ু। এগুলো কিন্তু ছবি দেখে দেখে ভালো করে মনে রাখতে হবে। তাহলে মৌসুমী বায়ু হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে সমগ্র ভারতে বৃষ্টিপাত ঘটায়। আবার প্রত্যাগমনকারী উত্তর পূর্ব মৌসুমী বায়ুকে বাধা দিয়ে সমগ্র ভারতকে হাড় কাঁপানো ঠান্ডা থেকে বাঁচায়। এই যে উত্তর পূর্ব দিক থেকে যদি মৌসুমী বায়ু প্রবেশ করে ভারতে, তাহলে কি হবে? এই যে পর্বতমালা আছে, তিব্বত মালভূমি আছে, এখানে যে প্রচুর পরিমাণে বরফাবৃত জায়গাগুলো, এখান থেকে উত্তর পূর্ব দিক থেকে প্রচুর পরিমাণে ঠান্ডা হাওয়া ভারতে কিন্তু প্রবেশ করতো, যদি না হিমালয় পর্বতমালা এখানে থাকতো। তাহলে কি হচ্ছে? হিমালয় পর্বতমালায় উত্তর পূর্ব দিক থেকে যে মৌসুমী বায়ু প্রবাহিত হয় সেগুলো এসে হিমালয় পর্বতমালায় এসে বাধাপ্রাপ্ত হয়। তা বাধাপ্রাপ্ত হলে কি হচ্ছে? সামান্য কিছু অংশ আমাদের ভারতবর্ষে প্রবেশ করে, আর বেশিরভাগ অংশটা কিন্তু ফিরে যায় বা এই সব জায়গায় প্রচুর পরিমাণে তুষারপাত ঘটায়। তাহলে যদি হিমালয় পর্বতমালাটা না থাকতো, তাহলে কি হতো? সেই শৈত্যপ্রবাহ ভারতবর্ষে ঢুকে প্রচণ্ড ঠান্ডার আবহাওয়া কিন্তু তৈরি করতো। সেই জন্য এখানে কি বলছে? যে প্রত্যাগমনকারী মৌসুমী বায়ু হিমালয় পর্বতমালায় বাধাপ্রাপ্ত হয়ে সমগ্র ভারতে হাড় কাঁপানো ঠান্ডা থেকে বাঁচাচ্ছে। তাহলে আমাদের ভারতবর্ষের জলবায়ু নিয়ন্ত্রণের ক্ষেত্রে হিমালয় পর্বতমালার কিন্তু গুরুত্ব অপরিসীম। আবার আরেকটি জিনিস যেটা বলিনি সেটা দেখুন, এই যে আগমনকারী যে মৌসুমী বায়ু আছে, সেই মৌসুমী বায়ু কোথায় বাধাপ্রাপ্ত হচ্ছে? একে তো ভারতবর্ষের পশ্চিমঘাট পর্বতমালায় বাধাপ্রাপ্ত হয়ে যখন আরও উত্তর পূর্ব দিকে যখন সরে যায়, তখন কিন্তু হিমালয় পর্বতমালায় বাধাপ্রাপ্ত হয়ে আমাদের বিহার, পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, উত্তরপ্রদেশ, উত্তর ভারতে এবং পূর্ব ভারতের কিছু রাজ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত ঘটায়। কিন্তু হিমালয় পর্বতমালা যদি না থাকতো, তাহলে সেই মৌসুমী জলবায়ুটি কোথায় হতো? মৌসুমী বায়ুটি কী হতো? বিনা বাধায় এই হিমালয় পর্বতমালা টপকে যদি না থাকতো হিমালয় পর্বতমালা, তাহলে চলে যেত দূরে। তাহলে ভারতবর্ষে কিন্তু বৃষ্টিপাত ঘটতো না, ভারতে কিন্তু খরার সৃষ্টি হতো। সেই জন্য ভারতবর্ষের জলবায়ুতে এই হিমালয় পর্বতমালার ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আশা রাখছি আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন। কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।